টানা দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে একমত পোষণ করেছে বিএনপি। তবে 1 বছর গ্যাপ হলে পুনরায় প্রধানমন্ত্রী হতে সমস্যা নেই বলে মত দিয়েছে দলটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাকশালী রাজনীতি বিএনপি করে না। অপরদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে বিএনপি সংস্কার কমিশনকে সহযোগিতা করছে। আরও জানাচ্ছেন আবু সাইদ অপু। অন্তর্বর্তীকালীন সরকারের গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংস্কার প্রস্তাব নিয়ে দ্বিতীয় দফায় আবারও বৈঠকে বসেছে বিএনপি। সকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। আমরা আলোচনা শেষ করেছিলাম, ওই জায়গা থেকে শুরু করব, এরপরে বিচার বিভাগ এবং নির্বাচন ব্যবস্থা, তারপর আর দুটো। বৈঠক শেষে নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যম কর্মীদের সাথে। বলেন, বাকশালী রাজনীতি বিএনপি করে না। আমরা বিশ্বাস করি আর কি যে গণতন্ত্রে এটাই স্বাভাবিক। আমরা বাকশালে বিশ্বাস করি না যে এমন কিছু করা হবে যেটা সবাইকে মানতে বাধ্য হওয়া লাগবে। আমরা মনে করি যে দেশ এবং জনগণের স্বার্থ চিন্তা করে যা সঙ্গত, যা সর্বাপেক্ষা উত্তম, তেমন কিছুই হওয়া উচিত, তেমন কিছুই করা উচিত। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংস্কার প্রস্তাবের সঙ্গে মত ও দ্বিমতের বিষয় তুলে ধরে বলেন, পঞ্চদশ সংশোধনীর পূর্বাবস্থা চায় বিএনপি। রাষ্ট্রের নাম পরিবর্তনের সঙ্গে একমত নয় বিএনপি। মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে যে চ্যাপ্টারটা ওনারা ইনক্লুড করতে চেয়েছিলেন, আমরা আমাদের প্রস্তাবে বলেছি যে মৌলিক অধিকার শুরু হচ্ছে 26 অনুচ্ছেদ থেকে শুরু করে 47 অনুচ্ছেদ পর্যন্ত আর কি। সেই অনুচ্ছেদগুলোতে যে সমস্ত জায়গায় সংশোধনী এবং সংযোজন প্রয়োজন হয়, যে সমস্ত ক্ষেত্রে আমরা বিভিন্ন বিষয়ে একমত এবং নীতিগতভাবে একমত হচ্ছি, সেগুলো ইনক্লুশন করে ওনারা আমাদেরকে ড্রাফট আকারে দিলে সেটা আমরা দেখে আমাদের বিবেচনাগুলো বলবো। সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারে দল একমত হয়েছে জানিয়ে সালাউদ্দিন বলেন, নারীদের জন্য সংসদে 50 থেকে 100 আসন করার মত দিয়েছে বিএনপি। নারীদের আসনের সংখ্যা যেমন আমরা বলেছি 50 থেকে 100-তে উন্নীত করার ক্ষেত্রে আমরা একমত, কিন্তু সেটা বিদ্যমান পদ্ধতিতেই মনোনয়ন হবে, সেটা আমরা আমাদের প্রস্তাবে বলেছি। আবু সাইদ অপু, মাই টিভি, ঢাকা। দেশ এখনও গণতন্ত্রের পথে উত্তরণ হয়নি, তাই দলকে শক্তিশালী করতে প্রতিটি নেতাকর্মীকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যারা দেশে বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না। বিএনপি নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মরণসভায় তিনি এসব কথা বলেন। ইউসুফ আলীর রিপোর্টে বিস্তারিত। বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান স্মরণে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। অনুষ্ঠানে বর্ষিয়ান নেতা আব্দুল্লাহ আল নোমানের স্মৃতিচারণ করেন বক্তারা। আমি তার সম্পর্কে এখানে লম্বা কথা বলবার কিছু নাই, আপনারা তাকে চেনেন। নোমান ভাইয়ের সঙ্গে বহু বছর কাজ করেছি, কখনো কোনো দ্বন্দ্ব হয় নাই। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, যারা দেশে নৈরাজ্য সৃষ্টি করতে চায় তারা ফেসিবাদের দোসর। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। তিনি বলেন, ফেসিবাদ বিদায় নিলেও দেশে গণতন্ত্র আজও প্রতিষ্ঠিত হয়নি। মনে রাখতে হবে যে আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি, আমরা কিন্তু এখনো সেই গণতান্ত্রিক উত্তরণ আমাদের হয়নি। আমরা নির্বাচনের মধ্য দিয়ে একটা নির্বাচিত সরকার বা পার্লামেন্ট এখনো পাইনি। সেই জন্যে আমাদেরকে অত্যন্ত সাবধানতার সঙ্গে, দৃঢ়তার সঙ্গে, সচেতনতার সঙ্গে আমাদেরকে কিন্তু কাজ করতে হবে। দলকে আরো সুদৃঢ় করতে হবে, সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। বিগত আওয়ামী লীগ আমলে নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এছাড়া ঐকমত্য কমিশনের সুপারিশের আগে নির্বাচনী কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে 24-এর অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীদের দলটি। আগারগাঁওয়ের নির্বাচন ভবনের প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। বিস্তারিত ইলিয়াস মাদবরের রিপোর্টে।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে প্রায় 2 ঘণ্টা ব্যাপী বৈঠক হয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ঐক্যমত্য কমিশনের সুপারিশের আগে নির্বাচনী কোনো কাজ করা উচিত নয়। সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পূর্বে নির্বাচন হলে আবারও ফেসিবাদের মতো নির্বাচন হবে। ইলেকশন যদি করতে হয় তাহলে সুন্দর একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে, তাহলে গত 15 বছর আর এই নির্বাচনের মধ্যে পার্থক্যটা কী থাকলো? তবে বর্তমান ব্যবস্থা যে অবস্থায় রয়েছে এই অবস্থা অনেকগুলা বিষয় সংস্কার জরুরি এবং এই সংস্কারগুলো প্রক্রিয়াগুলো ওনাদের সাথেও কথা হয়েছে, ওনারা অনেক বিষয় সম্মত হয়েছেন। যেগুলো বিধি আকারে আছে ওনারা করে ফেলতে পারবেন, যেগুলো হলো আইন আকারে আসবে সেটা তো ঐক্যমত কমিশনের মধ্য দিয়ে আসতে হবে। বিগত নির্বাচনে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবিও জানিয়েছেন এনসিপির এই নেতা। ভবিষ্যৎ বাংলাদেশে কোনো প্রতিষ্ঠান সাংবিধানিক হোক অসাংবিধানিক হোক, কোনো ব্যক্তি কোনো দলের পক্ষে না গিয়ে বাংলাদেশের হাজারো মানুষের রক্তের উপর প্রতিশ্রুতিবদ্ধ হয়ে নতুন একটি ব্যবস্থায় যাত্রা করার জন্য আর এই দুঃসাহস গত 15 বছরের মতো না দেখাতে পারে। গত বৃহস্পতিবার নতুন রাজনৈতিক দল নিবন্ধনের আবেদনের সময়সীমা বাড়ানোর জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়েছেন এনসিপি। ইলিয়াস মাতবর, মাই টিভি, ঢাকা। রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা 2 মাস বাড়িয়ে 22 জুন পর্যন্ত করেছে নির্বাচন কমিশন ইসি। সন্ধ্যায় নির্বাচন কমিশনে এক ব্রিফিংয়ে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দেওয়ার সময়সীমা 22 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। কমপক্ষে 46টি রাজনৈতিক দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছিল, সেই পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে স্থানীয় সরকার সংস্কার কমিশন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় স্থানীয় সরকার সংস্কার কমিশন প্রতিবেদন জমা দেয়। গত 18 নভেম্বর সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের একটি প্রজ্ঞাপনে প্রফেসর তোফায়েল আহমেদকে প্রধান করে স্থানীয় সরকারকে শক্তিশালী ও কার্যকর করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাব করার লক্ষ্যে একটি কমিশন গঠিত হয়। যে আইন সেটার একটা খসড়া আছে, একটা একীভূত একটা আইন, সিঙ্গেল অ্যাক্ট, 100টা অ্যাক্টের 5টা মৌলিক আইন এবং 100টা অধস্তন আইন এবং অন্যান্য এগুলো বাদ দিয়ে একটা সিঙ্গেল অ্যাক্ট, এটা আমরা করেছি। এইগুলোই শুধু আইন করতে হবে, অ্যাক্ট করতে হবে। বাকি যতগুলো সুপারিশ আছে সবগুলো এক্সিকিউটিভ অর্ডারে করা যাবে। 51টা না, আমাদের আরও সুপারিশ তো আছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ থেকে আরও নারী সদস্যদের নিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতিসংঘের শান্তি কার্যক্রম বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল জিন পিয়ের লেক্রুয়ার সঙ্গে সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা এই আহ্বান জানান। এই সময় জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল শান্তিরক্ষায় আরও বেশি নারীকে সম্পৃক্ত করার জাতিসংঘের নীতি তুলে ধরেন। এই সময় প্রধান উপদেষ্টা নিশ্চিত করেন যে বাংলাদেশ শান্তিরক্ষীদের জন্য জাতিসংঘের ভেটিং কঠোরভাবে মেনে চলছে এবং মানবাধিকার মেনে চলা জোরদার করতে প্রশিক্ষণ ও জবাবদিহির বিষয়ে জাতিসংঘ ও অন্যান্য সংস্থার আরও সহযোগিতাকে তিনি স্বাগত জানান। 4 দিনের সরকারি সফরে সোমবার কাতারের রাজধানী দোহার উদ্দেশ্যে রওনা দিবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সেখানে তিনি আর্থনা সামিট 2025 এ অংশ নেবেন। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফজল কবির খান এবং শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে থাকবেন বলে জানা গেছে। এছাড়া দেশের ইতিহাসে এই প্রথমবারের মতো বাংলাদেশের 4 জন জাতীয় নারী ক্রীড়াবিদ প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে কাতারে যাচ্ছেন। অধ্যাপক ইউনূস কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে এই সফরে যাচ্ছেন। সামিটে অংশ নেওয়ার পাশাপাশি কাতারের আমিরের সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠকের সম্ভাবনাও রয়েছে।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটি শিক্ষার্থী ও বহিরাগত সহ 8 জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও 20 থেকে 30 জনকে আসামি করা হয়েছে। এদিকে সকালে নয়াপল্টনে এই বিষয়ে ব্রিফিংয়ে ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, পূর্ব পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। ছাত্রদলের কার্যক্রমকে বাধা দেওয়া হচ্ছে উল্লেখ করে তিনি হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানান। এই বৈষম্য ছাত্রদলের ব্যানারে সারা দেশে ছাত্রলীগকে পুনর্বাসন করা হয়েছে। সে কারণে তাদের কোনো নিয়ন্ত্রণ নেই, চেইন অফ কমান্ড নেই। আমরা যেভাবে আমাদের সহকর্মী হারানোর পরও আমাদের সংগঠনকে নিয়ন্ত্রণ করেছি, কিন্তু তাদেরকে দেখা যায় তারা সোশ্যাল মিডিয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তারা মব জাস্টিস সূচনা করে দেয়। অচিরেই ক্যাম্পাসগুলোতে যদি ছাত্রলীগ মিছিল করে, যদি ক্যাম্পাসগুলোতে ছাত্রলীগ কোনো নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করে, তার জন্য একমাত্র দায়ী থাকবে এই জুলাই আগস্টে তারা নিজেদের স্টেক হোল্ডার মনে করে তাদের অনেক দায় নিতে হবে এক্ষেত্রে। প্রায় 200টি গুমের সাথে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে, এমন তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। তিনি জানান, জুলাই আগস্ট গণহত্যার ঘটনায় মানবাধিকার অপরাধের অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলা তদন্ত প্রতিবেদন যে কোনো সময় জমা দেওয়া হবে। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। জুলাই আগস্টের গণহত্যার বিচারের ধারাবাহিকতায় কঠোর নিরাপত্তায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আমির হোসেন আমু, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু সহ 19 জনকে। এ সময় নিরাপত্তার কড়াকড়ি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপর চড়াও হন আসামিরা। ওবায়দুল কাদের সাহেব সহ যে মামলাতে 45 জন আসামি যাদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ আছে, তারা কমান্ড রেসপন্সিবিলিটিতে, সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাদের বিরুদ্ধে সেই মামলাটার আজকে নির্ধারিত তারিখ ছিল। আজকে 17 জনকে উপস্থিত করা হয়েছিল। কয়েকজন আসামি, বিশেষ করে হাসানুল হক ইনু সাহেব, শাহজাহান খান সাহেব এবং জিয়াউল আহসান সাহেব, তারা খুবই আনরুলি আচরণ করেছেন। এদেরকে ধমক দিয়েছেন, গালাগালি করেছেন, হুমকি দিয়েছেন, নির্বংশ করার কথা বলেছেন। চিফ প্রসিকিউটর জানান, যে কোনো সময় শেষ হবে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা জুলাই আগস্ট এর হত্যা মামলার তদন্ত। জুলাই এবং আগস্টের গণহত্যার সাথে তার সম্পৃক্ততার ব্যাপারে সেই মামলাটি আমরা জানিয়েছি আদালতকে যে আমাদের তদন্ত একদম চূড়ান্ত পর্যায়ে আছে, যে কোনো মুহূর্তে এই তদন্ত রিপোর্টটা দাখিল হবে। হাসিনা নির্দেশ দিয়েছিলেন, তার মন্ত্রিপরিষদ, তার পুলিশ বাহিনী সেটা ক্যারি আউট করেছেন এবং তারা এই পরিকল্পনা সাজানো মাঠ পর্যায়ে বাস্তবায়নের কাজ করেছে। এটা পিওর অ্যান্ড সিম্পল ওয়াইড স্প্রেড অ্যান্ড সিস্টেম্যাটিক অ্যাটাক অন সিভিলিয়ান পপুলেশন। সেই কারণে এটা ক্লিয়ারলি মানবতা বিরোধী অপরাধ। সেই মানবতা বিরোধী অপরাধের সুপিরিয়র রেসপন্সিবিলিটিতে শেখ হাসিনা বা অন্যান্য যে সমস্ত আসামিরা আছেন তারা তাদের পজিশন অনুযায়ী সেই মামলায় অভিযুক্ত হচ্ছেন। এদিকে ওবায়দুল কাদের সহ জুলাই আগস্টে গণহত্যা মামলায় জড়িত 45 জনের তদন্ত প্রতিবেদন 20 জুলাইয়ের মধ্যে দাখিলের সময় বেঁধে দেয় ট্রাইব্যুনাল। আর প্রসিকিউশন জানান, 2-1 দিনের মধ্যে অন্য মামলার তদন্ত শেষ হবে। গুমের কাজে, নির্যাতনের কাজে, গুম করে হত্যা করার কাজে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহৃত হতো সেগুলো উদ্ধার করেছেন। যারা যারা এই গুমের সেন্টারগুলো পরিচালনা করতেন তাদের নাম ঠিকানা বের করেছেন এবং কিভাবে এই লাশ অথবা এই বন্দীদেরকে ডিসপোজাল করা হতো সেটার ব্যাপারেও তথ্য প্রমাণ সংগ্রহ অনেকগুলোই হয়েছে, অনেকগুলো চলমান আছে। শিমুল খান, মাই টিভি, ঢাকা। 6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মহাসমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। রাজধানীর আগারগাঁওয়ে মহিলা পলিটেকনিকের সামনের সড়ক অবরোধ করে তারা এই কর্মসূচি পালন করে। এ সময় 48 ঘন্টার মধ্যে দাবি না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দেন তারা। আফজাল হোসেনের রিপোর্টে বিস্তারিত। 6 দফা দাবি আদায় ও কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে সকাল থেকে বিভিন্ন পলিটেকনিক থেকে মিছিল নিয়ে আগারগাঁও মহিলা পলিটেকনিকের সামনে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের বিক্ষোভ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। হাতে দাবি দেওয়া সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে শিক্ষার্থীরা জানান, 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। অ্যাডমিন প্যানেল আছে মন্ত্রণালয়ে, এই প্যানেলটা সম্পূর্ণ টেকের লোক থাকতে হবে এবং আমাদের যে 4টা নির্মাণাধীন কলেজ আছে এবং একটি বিশ্ববিদ্যালয় তা হবে, দ্রুত হবে, তার প্রত্যাশা দ্রুত করতে হবে।
ক্রাফট ফিকশন হলো একটা কেরানি বা হলো একটা কর্মচারী পদ। ওই কর্মচারী পদ থেকে যখন একজন শিক্ষক পদে আসবে, তাতে যেমন শিক্ষক পদটা কলুষিত হবে, ঠিক তেমন ভাবে শিক্ষা ব্যবস্থাটাও কলুষিত হবে। আমাদের দাবিগুলো হচ্ছে যে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে যে ক্রাফট ইনস্ট্রাক্টরদের 30% পদোন্নতির যে কোটাটা আছে ওটা বাতিল করতে হবে। 6 দফা দাবি আগামী 48 ঘন্টার মধ্যে না মানলে লং মার্চ টু ঢাকা কর্মসূচি ডাকার হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। বলেন, মৌখিক আশ্বাসে নয়, কারিগরি সেক্টরের বৈষম্য দূর হলেই আবার ক্লাসে ফিরবেন তারা। কারিগরি সেক্টরের ক্ষেত্রে অনেক বৈষম্যের শিকার হই আমরা, আর আমাদের ভালো একটা ইউনিভার্সিটি নেই, যার কারণে আমাদের ডিপ্লোমা শেষ করার পর আমাদের উচ্চশিক্ষার তেমন কোনো সুযোগ হয় না। যদি আমাদের দাবি বাস্তবায়িত না হয়, আমরা কঠোর থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করব। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতির রায় বাতিল সহ বিভিন্ন দাবিতে গেল 8 মাস ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কারিগরি শিক্ষার্থীরা। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এদিকে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন বিভাগ ও জেলা শহরে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এসব বিক্ষোভ থেকে 6 দফা দাবিতে ক্লাস পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেন তারা। এছাড়া সরকারকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়ে বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয় কারিগরি ছাত্র আন্দোলন। শামসে তাবরিজে উচ্ছ্বাসের রিপোর্টে বিস্তারিত। 6 দফা দাবিতে সারা দেশে মহাসমাবেশ করেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের আওতাভুক্ত শিক্ষার্থীদের জোট কারিগরি ছাত্র আন্দোলন। 6 দফা দাবিতে বরিশালে মহাসমাবেশ করেছে পলিটেকনিক্যাল কলেজের শিক্ষার্থীরা। দুপুরে বরিশাল নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই মহাসমাবেশ ও মানববন্ধন হয়। এ সময় শিক্ষার্থীরা দাবি আদায়ের লক্ষ্যে স্লোগান দিতে থাকে। দাবি আদায় না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন শিক্ষার্থীরা। খুলনায় বিক্ষোভ ও মহাসমাবেশ করেছে পলিটেকনিক্যাল শিক্ষার্থীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকালে খুলনা পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শহীদ মিনারে তারা এই কর্মসূচি পালন করে। খুলনার সরকারি বেসরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল বের করে পরে সেখানে এক মহাসমাবেশের আয়োজন করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে শান্তিপূর্ণ মহাসমাবেশ হয়েছে। সকালে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সামনে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের ব্যানারে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় হাতে প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগান দিয়ে তারা তাদের দাবির পক্ষে অবস্থান নেয়। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে যশোর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীদের উদ্যোগে শান্তিপূর্ণ মহাসমাবেশ হয়েছে। ঘণ্টাব্যাপী এই সমাবেশে নেতৃত্ব দেন সিভিল টেকনোলজি বিভাগের 7ম সেমিস্টারের শিক্ষার্থী তানবির আহমেদ রোমেল ও জুনায়েদ বিন জামান। 6 দফা দাবিতে মহাসমাবেশ করেছে সিরাজগঞ্জ পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীরা। সকালে সিরাজগঞ্জ কাজীপুর আঞ্চলিক সড়কে কারিগরি ছাত্র আন্দোলনের ব্যানারে এই সমাবেশ করেন তারা। এ সময় জেলার অন্যান্য প্রাইভেট পলিটেকনিক্যালের শিক্ষার্থীরাও সমাবেশে অংশগ্রহণ করেন। পলিটেকনিক্যাল শিক্ষার্থীদের 6 দফা দাবিতে মহাসমাবেশের সমর্থনে জামালপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। দুপুরে গেট পার এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। বিক্ষোভ মিছিলটি শহরের গেট পার থেকে বের হয়ে দয়াময়ী মোড়ে এসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন তারা। 6 দফা দাবি আদায়ের লক্ষ্যে সারা দেশে চলমান শান্তি সমাবেশের অংশ হিসেবে ফরিদপুর পলিটেকনিক্যাল ইনস্টিটিউটে একটি শান্তিপূর্ণ মহাসমাবেশ হয়েছে। দুপুরে প্রতিষ্ঠানে শহীদ মিনার প্রাঙ্গণে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তাদের দাবি তুলে ধরেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি, নিউজ ডেস্ক। 24,247 কোটি টাকার 16 প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক। রোববার এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেকের চেয়ারপারসন ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই অনুমোদন দেওয়া হয়। সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন, চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বাড়াতে 13,500 কোটি টাকা ব্যয়ে বে টার্মিনাল নির্মাণ প্রকল্প সহ 16টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক বৈঠকে। এসব প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় হবে 24,247 কোটি 24 লক্ষ টাকা। ফেব্রুয়ারি থেকে ভ্রমণ নিষিদ্ধ থাকায় এই 2 মাসে দেশের প্রবাল সমৃদ্ধ দ্বীপ সেন্ট মার্টিনে স্থানীয়রা ছাড়া পর্যটকের আনাগোনা নেই। ফলে তুলনামূলক নির্জনতায় নতুনত্ব পেয়েছে সেন্ট মার্টিনের প্রকৃতি। কিন্তু মুদ্রার ওপিঠ হিসেবে এক প্রকার কর্মহীন দিন কাটছে স্থানীয়দের। তাই বিকল্প কর্মসংস্থানের দাবি তুলেছেন প্রবাল দ্বীপের বাসিন্দারা। সেন্ট মার্টিন থেকে এম কেফায়েতুল্লাহ খানের তথ্য ছবিতে রিপোর্ট করছেন ইলিয়াস কমল।
সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত পর্যটক মৌসুম চলে দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনে। সবশেষ মৌসুমে প্রবাল দ্বীপ সুরক্ষায় পর্যটক যাতায়াত সীমিত ও সময় কমিয়ে দেওয়ার কারণে চলতি বছর মাত্র 1.5 মাস পর্যটকদের জন্য আনাগোনা ছিল দেশের পর্যটন কেন্দ্রবিন্দুতে। আগেভাগেই দ্বীপটিতে পর্যটন বন্ধ হয়ে যাওয়ায় এখন বেকার সময় কাটাচ্ছেন দ্বীপের অধিবাসীরা। মাত্র 1.5 মাসের রোজগারে বছরের বাকি সময় কাটাতে হচ্ছে বলে অর্থনৈতিক চাপে রয়েছেন তারা। ইনকাম নাই, আরো হাইতলতে বেশি কষ্ট আছে। ব্যবসা বাণিজ্য একেবারে বন্ধ গিয়ে ফিশিংয়ের যে নির্ভরশীল বা যে ফ্যামিলিগুলো আছে এদের অনেক অর্থনৈতিক দুর্বল হয়ে যাবে। মাছ মাইরা 1.5 মাস আমরা কিভাবে করে চলবো এটা বলার মতন নাই, আমরা খুব কষ্টে আছি। 1.5 মাসের মধ্যে আমরা যা ইনকাম করেছি এই ইনকাম দিয়ে আমাদের চলাও খুব কঠিন হয়ে যাচ্ছে। দ্বীপের অধিবাসীদের বেশিরভাগেরই প্রধান পেশা পর্যটন নির্ভর ও মাছ ধরা হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন তারা। সরকারের কাছে বিকল্প পেশার ব্যবস্থার দাবিও জানাচ্ছেন দ্বীপবাসী। আমাদের জন্য অন্তত এই জীবন জীবিকা নির্বাহ করার একটি উপায় আমাদেরকে বের করে দিলে অত্যন্ত ভালো হয়। আমরা সরকার কাছে আকুল একটা আবেদন করতেছি, আমাদের বিকল্প কর্মসংস্থান করে দিলে অনেক ভালো হতো। এছাড়াও বিভিন্ন সময় ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করতে বিক্ষোভ ও মানববন্ধনের মতো কর্মসূচি পালন করেছেন দ্বীপের কিছু মানুষ। ইলিয়াস কমল, মাই টিভি।